কারণ আজকে আমরা পোস্টারটা লঞ্চ করেছি। ইটস অ্যাবাউট দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য মুভি, হোয়াট দ্য ফিল্ম ইজ অ্যাবাউট। ইটস জাস্ট আ মানে হিন্ট। আজকে তো পোস্টার লঞ্চের দিন, তো অবভিয়াসলি আমরা চরিত্র নিয়ে এখনই কথা বলার কিছু নেই, বাট একটা জিনিস যেটা বলতে পারি, এখানে আমরা প্রত্যেকেই যারা আজকে এসছি এবং যারা আসেওনি সবার কথাই বলছি, যে রুদ্রদা, আমি, সৌরভ, রাহুল, ঋষভ, সুদীপদা, অমিত, রাজু, অনিন্দ্য পুলক, প্রত্যেকেই, অরুণিমা, সবাই আমরা এখানে এই ছবিটাই না, এই ছবিটার পুরো একদম মানে থট প্রসেসটাই অন্যরকম। মানে একটা জেনারেলি একটা ছবির গল্প যে পথে চলে বা যেভাবে আমরা দেখি অভ্যস্ত, বা একটা কোথাও হয়তো ছবির একটা ছবির জার্নি বা গল্প বা এন্ডিংটা সামহাও কিছুটা মানুষ এত কন্টেন্ট দেখে ফেলেছেন যে সামহাও একটা আইডিয়া করে নিতে পারে। এই ছবিটার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, নেক্সট স্টেপ কি হবে দ্যাট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। এই ছবিটার ক্ষেত্রে সেটা বলা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমার মনে হয় যে এটাই এই ছবিটার ক্রেডিট। এবং আই স্টিল রিমেম্বার জয়ব্রত আমার কাছে যখন নারেশন দিতে এসেছিল 2021-এ, 3 ঘন্টা ধরে আমাকে ছবিটা নারেট করেছিল উইথ অল দ্য রেফারেন্সেস অফ দ্য সিনস, যে ওর কোন সিনটা কীভাবে ভাবছে, কীরকম মিউজিক ভাবছে, কোন শটটাও কীভাবে নিতে চাইছে, এভরিথিং সব কিছু। মানে ইনফ্যাক্ট মানে এইটা মানে ও সেই সময় থেকে এতটা কনফিডেন্ট ছিল নিজের কাজের ব্যাপারে, অ্যান্ড হি নিউ দ্যাট হোয়াট হি ইজ গোয়িং টু মেক will be completely different from what we have seen. চিলড্রেন্স ডেতে একদম অ্যাডাল্ট ফিল্ম রিলিজ, কি বলতে দর্শকদের? না, এটাই বলতে চাই যে আমরা যেহেতু এই ছবির নামটাই ইউনিক, যে একাডেমি অফ ফাইন আর্টস, তো ফাইন আর্টস মানে আমরা জেনারেলি জানি একটা খুব শিল্পকলা নৈপুণ্যর একটা ব্যাপার চলে আসে, এক্ষেত্রেও সেটা আছে। ইফ doing crimes very innovatively, if that is considered an art, then these people are real artists. এই ছবিটা দেখলে বিশ্বাস করো সব নস্টালজিয়া ভেঙে চলে যাবে, আর থাকবে না। মানে ওটা মানে ভেবে আসতেই পারেন লোকে যে হ্যাঁ একাডেমি অফ ফাইন আর্টস, ইটস ফর আস ইটস নস্টালজিক অবভিয়াসলি, বাট ছবিটা দেখার পর আই এম শিওর, আমি গ্যারান্টি দিতে পারি দ্যাট ইটস গোইং টু লাইক মানে একদম ফল ইনটু পিসেস। সিনেমা রিলিজ হওয়ার আগে এতগুলো ভায়োলেন্সের জন্য অ্যাবসলিউটলি ভায়োলেন্স, ব্লাডশেড সব মিলিয়ে এসছে। তোমাকে তো আবার একটা নতুন লুকেও দেখতে পাচ্ছি, একদম চেনা লুকটা বাদ দিয়ে, তো সেইটা নিয়ে কি কিছু বলবে নাকি একদমই ওটাও রিভিউ কিছু করবে? আজকে পোস্টারে যতটা দেখা যাচ্ছে এখানে, সো দ্যাট ইজ হোয়াট রিচা ইজ, বাকিটা আবার ট্রেলারের। তারপর আবারও একটা অন্যরকম স্বাদের ছবিতে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, আর চরিত্রটাও তো মনে হয় বেশ ইন্টারেস্টিং, যেটা পোস্টার দেখে মনে হচ্ছে। কি বলবে তুমি, কি চরিত্রটা একটু রিভিল করবে? না, চরিত্র তো দেখো সেরকমভাবে রিভিল মানে করা উচিত নয়। যে খাটনিটা অ্যাকচুয়ালি সবাই এভরিওয়ান হ্যাজ পুট ইন, সেইটা মানুষজন আসুক দেখুক, সেটাই বলবো। একটা নিউ বাঞ্চ অফ ক্রিয়েটার্স আমি বলবো, বা নিউ বাঞ্চ অফ ইয়াং পিপল, স্টুডেন্টস, তারা এই ছবিটা পুরো বানিয়েছে। আমার মনে হয় যে সবসময় চেঞ্জেস, সবসময় নতুনদের হাত ধরে, সেখানে ফ্রেশনেস আছে, সেখানে অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ছবিটা মানুষের ভালো লাগে। একাডেমি অফ ফাইন আর্টস, এইটাতে তো মানে একটা নস্টালজিক ব্যাপার কাজ করছে, কিন্তু আদৌ কি এটা এইরকম নাকি একদম অন্যরকম? মানে যা ভাববে লোকে সেটা কি উল্টোটাই ঘটবে? না, অ্যাকচুয়ালি যেটা ভাববে মানুষ সেটা নয়। স্টার্ট উইথ একাডেমি অফ ফাইন আর্টস বলতে আমরা যেটা বুঝি আমাদের বাঙালিদের কাছে, মেকা অফ থিয়েটার, মেকা অফ দ্য থিয়েটার স্টেজ, যেটা সেইটা বুঝি, বাট এই ক্ষেত্রে পুরোপুরি আলাদা আর কি মানেটা। তো সেক্ষেত্রে সেটা কি, কেন আর্ট বলছি আমরা, কোন জিনিসটাকে আর্ট বলছি, সেটা ছবি দেখলে বলবো। না, চরিত্র 4 বছর আগে করেছি, এত বছর ধরে ধরে থাকলে চাপ হয়ে যাবে। কিন্তু না, মানে আমি বেসিক্যালি এরকম, আই পুট অন আ মাস্ক, তারপরে ওরকম ভাবে বেরিয়ে আসি। আমি বাড়িতে এরকম চুপচাপই থাকি, আর এমনিতে লাস্ট 24 ঘন্টা শ্যুট করেছি, সেই জন্য একটু টায়ার্ড। দেখো, একাডেমি অফ ফাইন আর্টস কথাটার মানে হচ্ছে এখানে আর্টটাকে বলা হচ্ছে ক্রাইম, এবং প্রত্যেকে ক্রিমিনাল, এক একজন এক এক ধরনের ক্রাইমে স্পেশালাইজেশন করে। আমি যে ক্রাইমটা করতে পারি, রুদ্র তার থেকে অন্য ক্রাইম করে, রুদ্র যে ক্রাইম করে, সৌরভ তার থেকে অন্য ক্রাইম করে, অমিত সাহা সম্পূর্ণ অন্য ক্রাইম করে।
এই নানা ধরনের ক্রিমিনালের একসাথে হয়ে এই একটা ক্রাইম এক্সিকিউট করছে, তাই এটা দি একাডেমি অফ ফাইন আর্টস। এইটাতে অবশ্যই সিচুয়েশনাল কমেডি আছে, কিন্তু সেই কমেডিটা খুব একটা স্বস্তিদায়ক নয়, মানে স্পাইন চিলিং। এবং শিশু দিবসের দিন বেরোচ্ছে 14ই নভেম্বর, কিন্তু আমাদের স্পষ্ট বলা আছে আর যাই করুন শিশুদের এই সিনেমাটা দেখাবেন না, ওরা এই ভায়োলেন্সটা নিতে পারবে না, মানে অ্যাডাল্ট পুরোপুরি আছে। শিশু দিবসের দিন অ্যাডাল্ট ফিল্ম প্লাস অপরাধটাই শিল্প না শিল্পটাই অপরাধ, এই হুগলিটা কি দর্শকের জন্য থাকবে? হ্যাঁ, দেখো চিলড্রেন্স ডে তো সেরকম আমাদের এখানে সেলিব্রেশনটা খুব একটা হয় না, একটা ক্যালেন্ডারে মার্ক থাকে, স্কুলে একটা ছুটি থাকে। তো চিলড্রেন্স ডে তো একটা পুজো রিলিজ নয় যে সেটার জন্য ওরকমভাবে ভাবতে হবে। তো 14ই নভেম্বর ঘটনাচক্রে ডেট পড়েছে, এটা আয়রানি যে চিলড্রেন্স ডের দিন এইরকম একটা ছবি বেরোচ্ছে, আর অপরাধটাকে এখানে শিল্পই বলা হয়েছে। 54টা চেঞ্জ আমরা শুনেছি শুধু পোস্টার লঞ্চের, আর এটা নিয়ে কি বলবো? সেটা তো সেন্সারের লুকআউট। আমাদের অভিনয় হয়ে যাওয়ার পরে এই সেন্সার প্রসেসটা এমন একটা ডিফারেন্ট প্রসেস, সেটার সঙ্গে আমাদের যোগাযোগ খুব কম থাকে, কাজে এটা নিয়ে বলতে পারাটা বা আমার এখতিয়ারের বাইরে। আর তোমার এখানে চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো। আজকে আমার চরিত্রের নাম থেকে শুরু করে কিচ্ছু বলতে বারণ করে দিয়েছে ডিরেক্টর। একটাই শুধু বলতে পারি, একজন স্পেশাল ক্রিমিনাল যে উঠতে বসতে খুন করতে পারে। মানে দর্শকও তোমাকে দেখে নতুন করে পাবে বলছো? আমাদের তো সেটাই চেষ্টা থাকে, প্রত্যেকবার নতুন করে ধরা দেওয়া, প্রত্যেকবার পারি কিনা জানি না, চেষ্টা করি। আগের সিনেমাগুলো গৃহপ্রবেশ ছিল, সেখানে এক ধরনের চরিত্র ছিল, মানুষের পছন্দ হয়েছে। ধূমকেতু আমার চরিত্র মানুষ দারুণভাবে পছন্দ করেছেন, তাদের চোখে জল চলে এসেছে। যেহেতু 14ই নভেম্বর রিলিজ, তার আগে ট্রেলার আসবে, তার আগে থেকেই বলে দিতে চাইছি না চরিত্র কি, চোখে জল আসবে না চোয়াল শক্ত হবে, আমি সেই বিষয়ে এখন কোনো কথা বলবো না। আমার চরিত্রের ধরন নিয়েও বলবো না, সেটা ট্রেলার যেদিন রিলিজ করবে সেদিন আপনারা আসবেন, সেদিন দেখতেই পাবেন এবং তারপর বিস্তারিত আমরা কথা বলবো। শুধু এটাই বলতে পারি যে আমার সমাজের আশেপাশে আনাচে কানাচে যেভাবে মানুষ কেউ বড় লোক হবার জন্য, কেউ নিজের কথাই শ্রেষ্ঠ সেটা প্রমাণ করবার জন্য, যেভাবে অন্যের থেকে আমি বড় এটাই প্রমাণ করতে গিয়ে বা একটা খারাপ কাজ করছি তো কি, এই যে একটা প্রবণতা আমরা খবরের কাগজে মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এই যে একটা সমাজ তৈরি হচ্ছে, তার থেকেই তৈরি হওয়া একটা গল্প এই দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই অপরাধের পাঠশালাটা। অপরাধের পাঠশালায় তোমাকে আমরা কিভাবে দেখতে পাই? অপরাধের পাঠশালাতে আমরা যারাই রয়েছে তারা অত্যন্ত আন্তরিক অপরাধী চরিত্রে অভিনয় করা শিল্পী। আচ্ছা, আর রুদ্রদা মানেই কিন্তু সবাই জানে যে কমেডি, এই কমেডিটা এখানে থাকছে কি? আবার কেউ কেউ রুদ্র মানে জানে ভায়োলেন্স, রুদ্র মানে জানে ট্র্যাজেডি। এক এক ধরনের দর্শক এক এক কাজ পছন্দ করেন। আমি কৃতজ্ঞ যে শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত বা খরাজ মুখার্জি এই ধরনের অভিনেতার পরে আমাদের কয়েকজন মাত্র রয়েছেন যাদের থেকে বিভিন্ন ধরনের অভিনয় মানুষ পছন্দ করেন। আমি লাকি, ঈশ্বরের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ যে এত ভ্যারাইটি চরিত্রেও মানুষ আমাকে পছন্দ করেন। এছাড়া মানুষের জেনারেল প্রবণতাই হয় আমরা একে এইভাবেই দেখবো। আর এই ক্ষেত্রে বলি, অভিনেতারও বেশ কিছু তার দায় বা লোভ আছে। আমি এইটাতে প্রশংসিত হয়ে যাচ্ছি, এই ট্র্যাকেই হাঁটি, তাতে তার অভিনেতা হিসেবে যে জীবনের পরিসর, সেখানে সিলেবাসগুলো কম হতে শুরু করে, বা কিছু কিছু প্রযোজক পরিচালকের একটা প্রবণতাই আছেন এইভাবেই আমি একে দেখবো এবং দেখাবো, তাতে আরো বেশি করে সর্বনাশের সিঁড়িতে আরো দুটো ইট গাঁথা হয়। এবার যারা ইট গাঁথতে চান সেটা তাদের আন্তরিকতা, আমার এটা নয়। তো প্রথম কথার জায়গাটাই হচ্ছে, নিশ্চয়ই ধূমকেতু দেখেছেন, সেখানে কমেডি পাননি, ট্র্যাজেডি পেয়েছেন। যদি আপনি না কাঁদেন তো তাহলে বাকিরা আপনাকে নিয়ে অবরোধ করে দেবে। ইউনিকনেস যে অপরাধীকেও বাজার করতে যেতে হয়, মাছের কানকোটাকে তুলে খয়েরি না লাল দেখে বাজার না নিয়ে এলে অপরাধীর বোন বা বউ ঝাঁটাটা পেটা করে অফিস যাওয়া লোকটার মতোই। তাই অপরাধটা কোথাও যেন একটা নিজেকে বড় করতে গিয়ে একটা বিকল্প প্রফেশন এই শিল্পহীন রাজ্যে ক্রমাগত হয়ে উঠছে বলেই খবরের কাগজ খুললে, আপনাদেরই মিডিয়ার মাধ্যমে আমরা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ দেখি, যারা রেগুলারের অপরাধী নন তারা জড়িয়ে যাচ্ছেন অপরাধ। তো সেই গল্পই বলা রয়েছে। আবার বললাম, ট্রেলারের সময়তে আরো স্পষ্ট করে বলবো, এত রক্ত আমি কোনো সিনেমাতে দেখিনি।
54টা কাট এসেছিল। 54টা কাট মানে কি? ভারতীয় সেন্সর বোর্ড খুব ন্যায্য কারণে ভারতবর্ষের নিয়ম মেনেই এই কাজগুলো দিয়েছেন এবং প্রযোজক পরিচালকেরা তারা সেই যুক্তিগুলো মেনে নিয়ে কিছু কাট বাঁচাতে পেরেছেন, আবার কিছু কাটে কিছু দৃশ্য কাটা পড়েছে। সেগুলো কি? তার অধিকাংশই হচ্ছে ভায়োলেন্স, ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্স। দর্শকদের জন্য কি বলবে? হলে আসুন, আমার সমাজে ঘুরে বেড়ানো যে অপরাধীদের দেখে চট করে আপনারা চিনতে পারেন না, হয়তো আপনারই বাড়ির পাশে থাকে, তাদের চিনে নিন। অপরাধের পাঠশালা দ্য একাডেমি অফ ফাইন আর্টস দেখুন, কিন্তু অপরাধ থেকে দূরে কি করে সরে থাকতে হবে তার লেসন হয়তো পেয়ে যেতে পারেন। একাডেমি অফ ফাইন আর্টসের যারা চরিত্র তারা সকলেই ফাইন আর্টিস্ট। কেউ চুরি করতে পারে, ভালো পারে, কেউ খুন ভালো করতে পারে, কেউ লক আর্টিস্ট, তালা ভালো ভাঙতে পারে। তো প্রত্যেকে যারাই আছে তারা একটা স্পেশাল আর্টের ফাইন আর্টিস্ট। তো তাই ছবির নাম ফাইন আর্ট। আর যদি ছবি বানানোর ক্ষেত্রে বলা হয় তো সেক্ষেত্রে আমি অ্যাজ আ ডিরেক্টর এবং আমার গোটা টিম উই ওয়ান্টেড টু মেক আ ফিল্ম হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল অ্যান্ড অলসো হ্যাজ আ আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ। সেই জন্য বলতে পারো যে ইটস একাডেমি অফ ফাইন আর্টস। তো এখানে চরিত্রগুলো নিয়ে তো কোনো আর্টিস্টই কথা বলতে চাইছে না, তো তুমি কি কিছু বলবে? কিছু কি হিন্টস দর্শকরা পাচ্ছে? চরিত্র নিয়ে কথা ট্রেলার লঞ্চের পরে বলবো। আচ্ছা, আর এত বড় একটা করে পোস্টার লঞ্চ হয়েছে, এখন তো সিনেমায় খুব প্রবণতা দেখা যাচ্ছে যে একটা প্রমোশন, মানে একটা অন্য রকমের প্রমোশন চলছে। তো তোমার এখানে প্রমোশন মানে তোমরা এখানে কিভাবে ছবিটাকে প্রমোট করছো? দেখো, আমি প্রথমেই বলে রাখি আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার এবং যে ধরনের প্রমোশন বাংলা ছবি বা অন্যান্য ছবিতে দেখা যায় সেই প্রমোশন করার সামর্থ্য আমাদের নেই। তো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সিনেমাটা আছে এবং আর্টওয়ার্ক আছে। যেমন পোস্টারটা দেখতে পাচ্ছ, আর্টওয়ার্ক, প্রত্যেকটা আর্টওয়ার্কের ওপরে আমরা প্রচণ্ডভাবে খেটেছি। অন দ্য ট্রেলার, অন দ্য পোস্টার, অন দ্য সিনেমা। এই সিনেমা যখন অডিয়েন্সের কাছে পৌঁছবে আমার মনে হয় অডিয়েন্সরাই এটা প্রমোশন করবে। আর এখানে তো কমেডি প্লাস থ্রিলার দুটোই কি আছে, কারণ চরিত্রগুলোর মধ্যে তো বেশ অন্যরকম শেডস দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একেবারেই তিনটে জনরার বেন্ডিং, অ্যাকশন, কমেডি, থ্রিলার। ইটস এ স্টাইল অফ আ পাল্প থ্রিলার। আর এখানে কিন্তু বেশ অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারাও বড় মাপের, এবং তাদের সাথে কাজ করতে গিয়ে কি কোনো রকম অসুবিধা ফিল? একেবারেই না। আমরা প্রথমে ভেবেছিলাম, যেহেতু আমরা স্টুডেন্ট, আমি যখন এসআইটি পড়তাম তখন স্টুডেন্ট অবস্থাতেই বাড়ানো, আমার প্রত্যেকটা টিম মেম্বার যাদেরকে তোমরা দেখেছো সবাই স্টুডেন্ট, সবাই বাচ্চা। আমরা ভেবেছিলাম খুব সমস্যা হয়, বিকজ দ্যাট দ্য স্টার্স অ্যান্ড অল। এবং আমি যখন গল্প পিচ করতে যাই এবং গল্প পিচ করতে যাওয়া থেকে শুটিং, তারপরে 4 বছর থ্রু আউট দ্য জার্নি, আমি কারোর নাম আলাদা করে বলবো না, কিন্তু থ্রু আউট দ্য জার্নি প্রত্যেকটা একটা আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে। বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি দেয়ার হেল্প। আর এই ছবিটা তো অনেকবার মনে আটকে গেছে সেন্সর বোর্ডে, অনেকবারই না, সেন্সর বোর্ডে আটকে যায়নি। প্রথমে আমাদের প্রবলেম হয়েছিল অ্যানিম্যাল পারমিশন থেকে। ছবিতে প্রচুর অ্যানিম্যালসের ইউজেস আছে এবং একটা জিনিস আছে সেটা আমি এখন বলবো না, এবং তারপরে সেখানটার পারমিশন পেতে দেরি হয়। তারপরে সেন্সারে একটা দীর্ঘ সময় যায়, কারণ এই ছবিটা এতটাই অন্যরকম। তো সেন্সর বোর্ড বিভিন্ন রকম ডিসিশন নেয় যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো। বাট আমি বলবো যে আমি বম্বে থেকে সেন্সর করিয়েছি, আমি বলবো যে দে আর ভেরি হেল্পফুল, বিকজ ইট ইজ মাই ফার্স্ট ফিল্ম। দে আর ভেরি হেল্পফুল এবং ওরা যা যা সাজেস্ট করেছে আমি জাস্টিফাই। কি বলবে দর্শকদের জন্য? দর্শকদের আমার একটাই কথা বলার আছে, আমরা খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। হলে গিয়ে সিনেমাটা দেখুন, কিন্তু সপরিবারে দেখবেন। থ্যাংক ইউ।